আচ্ছা, আজকে আমাদের তোমাদের আলোচনার বিষয় হচ্ছে সমানতা। সমানতা কম বেশি তোমরা একটু মনে আছে। সমানতা কি বলেছিলাম? আণবিক সংকেত এক কিন্তু গাণিতিক সংকেত ভিন্ন ভিন্ন। ঠিক আছে, এরকম একাধিক যৌগকে পরস্পরের সমানও বলা হয়। আর যৌগের এই যে ধর্মটাকে বলা হয়েছে সমানতা। ঠিক আছে, আচ্ছা এই সংখ্যাটা তোমরা মুখস্থ করবো, কারণ রিটেনের জন্য মানে ঢাকা ভার্সিটি আমাদের রিটেনের জন্য আসতে পারে। এরপরে সমানতা কয় প্রকার? সমানতা দুই প্রকার। আচ্ছা, এটা হচ্ছে প্রথমত দুই প্রকার। সমানতা প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক আর একটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও বা ত্রিমাত্রিক। ঠিক আছে, তাহলে আমাদের সমানতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। আচ্ছা, গাঠনিক সমানতা এইটা আবার পাঁচ প্রকার। একটা হচ্ছে চেইন, দুই নম্বরটা হচ্ছে অবস্থান, তিন নম্বরটা হচ্ছে কার্যকরী মূলক, চার নম্বরটা হচ্ছে মেটামারিজম, পাঁচ নম্বরটা হচ্ছে টটোমারিজম। দেখো আমাদের এই পাঁচটার ভিতরে আমাদের ঢাকা ভার্সিটির রিটেন পরীক্ষাটা আমরা যখন দেব তখন ক দাগে বা খ দাগে মানে 1 বা 2 মার্কের জন্য আর কি প্রশ্ন হতে পারে মেটামারিজম এবং টটোমারিজম। এখান থেকে উপরের তিনটা থেকে আমাদের শুধুমাত্র টিক হবে। ঠিক আছে, উপরের তিনটা আমরা শুধু টিকের জন্য শিখবো, কিন্তু নিচের দুইটা আমরা একটু মানে কিভাবে উত্তরটা লিখতে হবে সেটা তোমাদেরকে একটু মুখস্থ করে বলে দিচ্ছি একটু পরে। তাহলে প্রথমত আসলে আমরা চেইন সমানতার কথাটা আসি। চেইন সমানতা কোশ্চেনটা কেমন হতে পারে? আমাদের মনে করো বলবো কি যে হেক্সেনের চেইন সমানতা নিচের কোনটি? ঠিক হতে পারে যে হেক্সেনের চেইন সমানতা নিচের কোনটি। আচ্ছা, তাহলে হেক্সেন জিনিসটা কি? CH3 CH2 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 CH3 এটা হচ্ছে হেক্সেন নাকি? হেক্সেনে কি থাকবে? 6টা কার্বন থাকবে আর সবগুলোতে একক বন্ধন থাকবে, তাই তো? আচ্ছা, এই গেল হেক্সেন। যদি আমরা বলা হয় চেইন সমানতা, তাহলে চেইন সমানতা জিনিসটা আমরা একটু বুঝি। চেইন সমানতা হচ্ছে আমাদের এইখান থেকে বা এইখান থেকে বা এইখান থেকে বা এইখান থেকে মাঝখানে থাকা যে কোনো একজন আমাদের ওটা চেইনে চলে যাবে। তখন এখন মেইন চেইনে কার্বন আছে 6টা, তখন মেইন চেইনে কার্বন হয়ে যেতে পারে 5টা, কার্বন হয়ে যেতে পারে 4টা, কার্বন হয়ে যেতে পারে 3টা। ঠিক আছে, এইভাবে আমাদের চেইন গঠন হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। CH3 C CH3 H CH2 1 2 3 4 CH3। খেয়াল করে দেখো এই যৌগটা আর এই যৌগটা, এই দুই যৌগের ভিতরে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা সমান এবং দুটাই একক বন্ধন যুক্ত যৌগ। ঠিক আছে, তো এইটাকে আর এইটাকে আমরা বলতে পারি পরস্পরের চেইন সমাণু। কেন? তার কারণ হচ্ছে কি মূল যৌগের যে কটা কার্বন হাইড্রোজেন ছিল এখানেও সেই কটা আছে, কিন্তু মূল যৌগটা ছিল জাস্ট একটা স্ট্রেট চেইন। আর আমাদের নিচে যে যৌগটা, এই যৌগটাতে একটা শাখা চেইন আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি মূল যৌগ থেকে এরকম কোনো শাখা চেইন তৈরি করতে পারি যেটাতে মূল যৌগের সমান সংখ্যক কার্বন এবং হাইড্রোজেন থাকবে, তখন ওইটাকে বলা হবে চেইন সমানতা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এইটা যদি অপশনে থাকে তো এটা অবশ্যই উত্তর হবে। ঠিক আছে, আর তুমি বলে যে না স্যার আমি এখানে যাবো না, আমি এখানে দিতে চাচ্ছি। আচ্ছা তো ভেরি গুড, তুমি দাও, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে হাইড্রোজেন একটা কমাই দেবা, এখানে হাইড্রোজেন একটা বাড়াই দেবা। ঠিক আছে, এটাও এরই একটা চেইন সমানতা। এখানে তখন কিন্তু আর কোনো কিছু নাই। ঠিক আছে, আচ্ছা তুমি মনে করো এরকম করতে পারো 1 2 3 4 CH3 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 3 H H H3। খেয়াল করে দেখো এটাতেও তুমি গুনে দেখো এর মতো কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা সমান। এখানে আমরা চেইন দুটো তৈরি করেছি। আগেরবার চেইন তৈরি করেছিলাম কয়টা? একটা। এবার চেইন তৈরি করেছি আমরা দুইটা। ঠিক আছে, তাহলে এটাও এই যৌগটার চেইন সমান। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের মূল জিনিসটা দেখতে হবে কি যে যার চেইন সমান খুঁজতে বলবে তাতে কার্বন আছে কয়টা? যেমন আমাদের প্রশ্নটা কি ছিল? হেক্সেনের চেইন সমাণু কোনটি? এই ছিল না কোশ্চেন। আচ্ছা, হেক্সেনের কার্বন আছে কয়টা? 6টা। হাইড্রোজেন আছে কয়টা? 14টা। ডাবল লেসে দুটো বেশি থাকবে। আচ্ছা তাহলে তুমি অপশন যে কোনো অপশন তো থাকবে, ক খ গ ঘ বা উম নম্বর অপশনও থাকতে পারে। যে কোনো অপশন থাকবে তুমি সেখানে আগে খুঁজবা যে কোন কোন অপশনে কার্বন 6টা আছে। দেখো সবগুলো অপশনে কার্বন 6টা থাকবে না, কোনটা 7টা থাকবে, কোনটা 5টা থাকবে, কোনটা 4টা থাকবে, এরকম থাকবে।
তাহলে 6টার কম বা বেশি যে কটা আছে সে কটা অপশন আগে তুমি বাদ দিয়ে দিবা। বুঝা যাচ্ছে আমার কথা? আচ্ছা, এরপর যে কটা 6টা আছে এবার সেই 6 গুলোতে তুমি হাইড্রোজেন সংখ্যাটা গুনে রাখবা, যেটা মিলে যাবে বুঝো ওটাই। তবে সেই বুঝোটা গঠিত হতে পারে কিনা সেটা তুমি নিজে দেখলে বুঝতে পারবা, কারণ কার্বনের হাতগুলো সব ঠিকঠাক ভাবে আছে কিনা এটা একটু খেয়াল করবা। ঠিক আছে, করে তুমি দেখবা যে তাহলে যেটা হবে তুমি ইজিলি হ্যান্ডেল করতে পারবে। ঠিক আছে, তাহলে চেইন সমানতার কি সমস্যা আছে নাকি? আচ্ছা, এবার আসো অবস্থান সমানতা। আমরা অবস্থান আর কার্যকরী মূলক দুজনকে একসাথে নিয়ে আলোচনা করব। অবস্থান আর কার্যকরী মূলক একসাথে নিয়ে আলোচনা হবে, তার কারণ হচ্ছে কি দুই জায়গাতেই কার্যকরী মূলক থাকবে। অবস্থান এবং কার্যকরী মূলক সমানতা, দুই সমানতাতেই আমাদের কি থাকবে? কার্যকরী মূলক থাকবে। একটাতে কার্যকরী মূলক পরিবর্তন হয়ে যাবে, আরটাতে কার্যকরী মূলক পরিবর্তন হবে না, শুধু তার অবস্থানের পরিবর্তন হবে। আমরা দুটো উদাহরণ দেখি। CH3 CH2 CH2OH CH3 CHOH CH3, খেয়াল করে দেখো এই একটা আর হচ্ছে CH3O CH3 CH3 CH2OH এই একটা। এই যৌগটাতে কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 3 2 5 আর 2 7 আর 8টা, অক্সিজেন আছে একটা। এখানে দেখো কার্বন আছে 3টা, হাইড্রোজেন 3 আর 1 4 আর 3 7 আর 8টা, অক্সিজেন আছে একটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা পরস্পর সমানতা অবশ্যই বলতে পারি নাকি? এবার কথা হচ্ছে কি এখানে কার্যকরী মূলক কি ছিল? OH, অ্যালকোহলের কার্যকরী মূলক ছিল, তাই না? এবং ওই OH টা কত নম্বর কার্বনের সাথে যুক্ত ছিল? 1 নম্বর কার্বনের সাথে যুক্ত ছিল। এইখানটা খেয়াল করো, সেই OH আছে কিন্তু এখন সে কয় নম্বর কার্বনের সাথে যুক্ত আছে? 2 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে কার্যকরী মূলক জাস্ট জায়গা পরিবর্তন করেছে, নিজে কিন্তু পরিবর্তন হয়নি। নিজে ঠিক আছে, শুধু জায়গাটা পরিবর্তন করেছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি বলতে পারি? অবস্থান সমানতা। কার্যকরী মূলক যদি তার অবস্থানে পরিবর্তন করে যদি কোনো সমানতা তৈরি করে তাহলে তাকে বলা হবে অবস্থান সমানতা। অবস্থান সমানতা স্যার দ্বিবন্ধন থাকতে পারে? অবস্থান সমানতাতে হ্যাঁ অবশ্যই দ্বিবন্ধন থাকতে পারে। দ্বিবন্ধনের অবস্থান চেঞ্জ হতে পারে। ঠিক আছে, অবস্থান সমানতাতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনও থাকতে পারে, তবে সেখানে কোনো চেইন থাকার সম্ভাবনা, চেইন হলে সেটা চেইন সমানতা হয়ে যাবে। ঠিক আছে, আর কার্যকরী মূলক থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এইখানটা একটু খেয়াল করো, কার্বন দুটো, হাইড্রোজেন 3 না 3, 6টা, অক্সিজেন একটা। কার্বন দুটো, হাইড্রোজেন 3 2 5 আর 6টা, অক্সিজেন একটা। তাহলে এই দুটো পরস্পর সমান আমরা বলতে পারি, কিন্তু এইটা আছে ইথার আর এটা আছে অ্যালকোহল। তার মানে এই দুটি সম্বন্ধের ভিতরে কি হয়ে গেছে? কার্যকরী মূলক নিজেই পরিবর্তিত হয়ে গেছে, তাই না? তাহলে কার্যকরী মূলক যদি নিজে পরিবর্তন হয়ে যায় তাহলে তাকে বলা হবে হচ্ছে কি কার্যকরী মূলক সমানতা। ঠিক আছে, কার্যকরী মূলক যদি নিজে পরিবর্তন না হয়, শুধু তার অবস্থানে যদি পরিবর্তন হয় সেটা হবে অবস্থান সমানতা। আর কার্যকরী মূলক যদি নিজে পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা হবে হচ্ছে কার্যকরী মূলক সমানতা। ঠিক আছে, বুঝলাম তো? আচ্ছা, এবার আসো মেটামারিজম। মেটামারিজমের সংজ্ঞাটা হাজারিনারটাকে একটু মুখস্থ করে দিবা। আমরা জিনিসটা দেখি বুঝি, জিনিসটা আসলে কি। দুই ধরনের যৌগে মেটামারিজম সম্ভব। দুই ধরনের যৌগ, ভালো করে বোঝো। একটা হচ্ছে কিটোন আর একটা হচ্ছে ইথার। ইথার এবং কিটোন, এই দুই ধরনের যৌগে আমাদের মেটামারিজম সম্ভব। কিভাবে সম্ভব দেখাই। CH3 CH2 CH2O CH3 CH3 CH2O CH2 CH3। এই যে ইথার যে মূলকটা আছে ওর উভয় পাশে CH2 মূলকের যদি মিথিলিন মূলকের যদি পার্থক্য হয়ে যায়, কারণ ওর এ পাশে ও পাশে যদি মিথিলিন মূলকের পার্থক্য হয়ে যায় তাহলে আমাদের তাকে বলা হবে হচ্ছে কি মেটামারিজম। জিনিসটাকে বুঝতে পারিছো? তাহলে যদি শুধুমাত্র যে ইথার যে মূলকটা আছে সেই মূলকের উভয় পাশে যদি মিথিলিন মূলকের পরিবর্তন হয়ে যায়, মানে এ পাশে আগে যা ছিল ওই পাশে যা ছিল আরেকটা তার এই পাশে একটু কম বা বেশি হয়ে গেছে, তাহলে তাকে বলা হবে হচ্ছে কি মেটামারিজম। আমরা এখানে ইথার না দিয়ে আমরা এখানে কিটোনও দিতে পারি, সেম কথা। ঠিক আছে, তাহলে ইথারেও যা হতে পারে কিটোনেও হতে পারে। তাহলে মেটামারিজম পসিবল কোন কোন যৌগে? ইথার আর কিটোন। এটা মনে রাখা যাবে না? তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে নিচের কোন যৌগে মেটামারিজম সম্ভব, তাহলে তুমি আগে খুঁজবা ইথার বা কিটোন কে কে আছে, সেটা উত্তর হবে। ঠিক আছে, তোমাকে যদি একটা যৌগ এটা দিয়ে বললো যে মেটামার কোনটি,
ঠিক আছে, তখন তুমি কি খুঁজবা যে এই পাশে একটা আছে, এই পাশে তিনটে আছে, তাহলে এমন একজনকে খুঁজবে এই পাশে দুটো, ও পাশে দুটো। ঠিক আছে, যে হবে, যে অপশন থাকবে সেটা হবে আমাদের উত্তর। ঠিক আছে না এই পর্যন্ত? আচ্ছা, এবার আসো টটোমারিজম। টটোমারিজমের বিষয়টা আর কার্যকরী মূলক সমানতা এই দুটো জিনিস সেম। স্যার এটা তো আগের দিনের তা। হ্যাঁ, অনেকেই তো ছিল না ক্লাসে। তাহলে কার্যকরী মূলক সমানতা আর টটোমারিজম এই দুটার ভিতরে দুটোই সেম, শুধু এক জায়গায় পার্থক্য। পার্থক্যটা হচ্ছে কি, কার্যকরী মূলক সমানতাটা এরা তাপ চাপ প্রভাবকের কারণে হয়, আর টটোমারিজমটা এটা স্বতঃস্ফূর্তভাবে হয়। কার্যকরী মূলক পরিবর্তন হয়ে যাবে, এখানেও কার্যকরীমূলক পরিবর্তন হবে, এখানেও কার্যকরীমূলক পরিবর্তন হবে, কিন্তু কথা হচ্ছে কি টটোমারিজমে কার্যকরীমূলকটা স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজে পরিবর্তন হবে, তাপ চাপ প্রভাবকের কোনো ভূমিকা এখানে থাকবে না, প্রথম কথা। দুই নম্বর কথা হচ্ছে কি, শুধুমাত্র কিটোন থেকে অ্যালকোহল, শুধুমাত্র কিটোন থেকে অ্যালকোহল এই পরিবর্তনটা যদি হয় তাহলে তাকে টটোমারিজম বলা যাবে। অন্য যে কোনো কার্যকরীমূলক পরিবর্তন যদি হয় তাহলে তাকে তোমাকে অবশ্যই কার্যকরীমূলক পরিবর্তন বলতে হবে, তার কারণ কি এই কিটোন থেকে অ্যালকোহলটাই স্বতঃস্ফূর্তভাবে হয়, আর কোনো স্বতঃস্ফূর্তভাবে হয় না। নিরঞ্জন, আমার কথা কি বুঝতে পারিস? কিটোইনল টটোমারিজম বলা হয় একে, কেন? কারণ কিটোন থেকে অ্যালকোহলে পরিণত হচ্ছে শুধুমাত্র, তাই একে কিটোইনল টটোমারিজমও বলা হয়। ঠিক আছে, তাহলে কার্যকরী মূলক সমানতা আর টটোমারিজম এর ভিতরে কি কোনো সমস্যা আছে? স্যার, নিজেদের ভিতরে কথা বলে না, কিন্তু বইতে মনে করেন কি এটা বহুমুখী বিক্রিয়া দেওয়া। আচ্ছা, ওটা সাধারণত একমুখী হয়, কারণ আমরা সবসময় যেখানটা কনফিউশন করে যাবে আমরা সেখানে হাজারি নাককে দেখবো। ঠিক আছে, হাজারি নাক যেটা বলবে ওইটাই সঠিক উত্তর, শুধুমাত্র কিটোনের থেকে অ্যালকোহলই হবে। কিটোন থেকে অ্যালকোহল। ঠিক আছে, কারণ হাজারি নাকের বিক্রিয়াটা একমুখী দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত কারণ সমানতাতে কি আর কোনো সমস্যা আছে নাকি আমাদের? নাই। এবার আসলে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। তাহলে আমরা স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা এইটা বা দুই প্রকার। তাহলে আমরা প্রথমে দেখেছি সমানতা দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক আর স্টেরিও। গাঠনিক 5 প্রকার আর স্টেরিও 2 প্রকার। এবার আমরা সেই স্টেরিও 2 প্রকার দেখতে যাচ্ছি। একটা হচ্ছে জ্যামিতিক বা সিস ট্রান্স, এটা দন্তান্বয় দন্তসা, আর একটা হচ্ছে আলোক সক্রিয় বা অপটিক্যাল আইসোমারিজম। ঠিক আছে, তাহলে আমাদের স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা হচ্ছে কি, এটা 2 প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক বা সিস ট্রান্স সমানতা, আর একটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা বা অপটিক্যাল আইসোমারিজম। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে আসলে আমরা জ্যামিতিক বা সিস ট্রান্স। সিস ট্রান্স দুটো নাম, তাহলে 2 ধরনের যৌগ পাওয়া যাবে এখান থেকে। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে জ্যামিতিক সমানতা কয় প্রকার, সংযুক্ত 2 প্রকার, কারণ সিস আর ট্রান্স। ঠিক আছে, আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কোনটা সিস হবে আর কোনটা ট্রান্স হবে, কি আমরা কি করে বুঝবো? জাস্ট শুধু ওইটুকু একবার একটু দেখে আসছি আমরা। মনে করো সি ডবল বন্ড সি এইচ CH3 আর একই ওটা আরেকবার একটু লিখি CH3H তো খেয়াল করে দেখো সবকিছু সেম, শুধুমাত্র CH3 টা একটু কোনাকুনি আছে আর HH টা কোনাকুনি আছে। এই কার্বনের যে গ্রুপ, এই কার্বনের ওই গ্রুপটাই একটু কোনাকুনি অবস্থানে আছে। ঠিক আছে, আর এই কার্বনের যে গ্রুপ, এই কার্বনের সেই গ্রুপটা সোজাসুজি অবস্থানে আছে। ঠিক আছে, তাহলে যদি কোনাকুনি হয় তাহলে তাকে আমরা বলবো ট্রান্স। যদি একই পাশাপাশি হয় তাহলে সেটা হচ্ছে সিস। ঠিক আছে, আচ্ছা, কথা হচ্ছে কি এইটা আমাদের কোনদিন নির্ধারণ করতে আসবে না যে কোনটি নিচের সিস হবে না ট্রান্স হবে, এটা আমাদের নির্ধারণ করতে আসবে না। আমাদের নির্ধারণ করতে এইটা আসবে যে নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা দেখাবে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমাদের আসবে। তাহলে আমাদের জ্যামিতিক সমানতার সূত্র একটু জানা দরকার, যে কি দেখলে আমরা বুঝবো যে এই যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। দুটো শর্ত, এক হচ্ছে দ্বিবন্ধনযুক্ত যৌগ হতে হবে অথবা চাকরিক যৌগ হতে হবে।
দ্বিবন্ধনযুক্ত যৌগ অথবা চাকরিক চাকরিক যৌগ এরাই সিস ট্রান্স বা জ্যামিতিক সমতা দেখাবে প্রথম শর্ত। 2 নম্বর শর্ত, এই দ্বিবন্ধনযুক্ত যে দুটো কার্বন, প্রতিটা কার্বনে যে দুটো করে হাত পড়ে থাকবে, ওই দুই হাতে একই জিনিস থাকতে পারবে না। ঠিক আছে, দুই হাতে দুটো ভিন্ন জিনিস থাকতে হবে। যেমন মনে করো তোমাকে একটা কোশ্চেন করা আছে এরকম যে নিচের কোনটিতে সিস ট্রান্স সমানতা দেখাবো। তোমার ক নাম্বার অপশনটা আছে এরকম, ক বা ইয়ে দেয়া থাকবে না বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে, যে CH2 ডাবল বন্ড CH3 এসে ক অপশন। খ অপশনটা এরকম আছে মনে করো যে CH3 হোল টু C ডাবল বন্ড CH3 আচ্ছা এ দিছি না, তাহলে বি। এটা আছে তোমার সি নাম্বার অপশন আছে এরকম মনে করো যে CH3 ডি নাম্বার অপশনটা আছে মনে করো তোমার এরকম যে CH3 CH ডাবল বন্ড CH3। লাস্টেরটা প্রশ্ন হচ্ছে আমি চোখ দিয়ে দেখে বুঝতে চাচ্ছি কে, আমাদের কোশ্চেনটা আছে কে প্রদর্শন করবে, এই তো কোশ্চেন। তো খেয়াল করে দেখো এই যে দ্বিবন্ধযুক্ত এইটা কোনটায় দুটো হাইড্রোজেন আছে, একই জিনিস আছে, কে হতে পারে না। বুঝা যাচ্ছে? এইটুকু একটু বুঝতে পেরেছো কেন হবে না? আচ্ছা এইটা দেখো, এই যে CH3 দুটো আছে, এই কার্বনে CH3 দুটো আছে, এই যেমন দুটো হাইড্রোজেন আছে সেরকম দুটো CH3 আছে, সো এখানে হতে পারে না। আচ্ছা এইখানে এটা অ্যালকেন, দুই বন্ধন নেই, অ্যালকেন তো হতেই পারে না। দ্বিবন্ধন হলে তো হ্যাঁ, তাহলে এ হতে পারে না। এর ক্ষেত্রে এই কার্বনে এক হাতে আছে CH3, এক হাতে H, আর এক হাতে H, আর এক হাতে CH3, সো শুধুমাত্র এই যৌগটাই আমাদের এখান থেকে সিস ট্রান্স সমানতা প্রদর্শন করতে পারে। ঠিক আছে। আচ্ছা আমি যদি অপশনটা এ কে না দিয়ে আমি যদি এই অপশনটা এরকম দিতাম যে Cl CH ডাবল বন্ড CH Br, আচ্ছা এটা কি উত্তর হতো? কত স্যার? অবশ্যই উত্তর হতো, কারণ আমাদের দুইটা ক্রাইটেরিয়া, এক হচ্ছে দ্বিবন্ধন থাকতে হবে, আছে আছে, আর এই 2 নম্বর ক্রাইটেরিয়া যে যে দুই কার্বন আলাদা আলাদা জিনিস থাকতে হবে, আছে। কিন্তু একটা কথা হলো সিস না ট্রান্স না তোমার এইটা থেকে তো সিস ট্রান্স কোশ্চেন হবে না, এখানে কোশ্চেন হবে সিস ট্রান্স প্রদর্শন করবে কিনা। স্যার এর সিস হবে ট্রান্স হবে, এরকম কোনো কোশ্চেন হতে পারে না। এই যোগ্যটা কেন হতে পারে না? কারণ সঙ্গে আমি এর কারণ সঙ্গে দুইভাবে তৈরি করতে পারি। এর কারণ সঙ্গে আমি যখন লিখবো আমি সিস হিসেবেও লিখতে পারি, আমি ট্রান্স হিসেবেও লিখতে পারি, তো আমার ইচ্ছার উপর নির্ভর করবে। ঠিক আছে, কাজে এখান থেকে কোশ্চেন হবে না যে এর সিস না ট্রান্স, এটা হবে যে সিস ট্রান্স দেখাবে কিনা। হ্যাঁ ঠিক আছে, আর যদি এর সিস না ট্রান্স এই কোশ্চেন হতে পারে কখন, যখন কারণ সংকেত দেয়া থাকবে, তখন ওটা হতে পারে। তবে এই যৌগটা আমি সিস এবং ট্রান্স তোমাদেরকে দেখাই দিচ্ছি স্যার, যে আমরা কি করে কথা বলবো। কোনো ক্ষেত্রে কি স্যার কার্বনের আছে না, তো মানে কার্বনের জায়গায় নাইট্রোজেন এরকম আসছে না না কার্বন স্যার কার্বন, হ্যালো কারণ নাইট্রোজেন যদি একটা মিনিট কার্বন যদি থাকে, ওই নাইট্রোজেন যদি থাকে ওর সারা রাত আছে তিনটে, তাহলে দ্বিবন্ধনে তুমি দুটো দিয়ে দিলে তাহলে আর একটা গ্রুপ পড়ে থাকে, আর তাহলে তুমি জায়গাটা তো তুমি সিস্টেম নির্ধারণ করতে পারবে না। এটা তো তাহলে হবে না। ঠিক আছে, বলে বলুন। স্যার হ্যালোজেন বাদে অন্য কোনো মৌল এই পাশে যদি আসে তাহলে কোনো সমস্যা হবে না। এই যে ক্লোরিন ব্রোমিন বাদে না, তবে যদি তার আসার মানে ক্ষমতা থাকে, এখন মানে একযোজি কেউ যদি হয় তাহলে কোনো সমস্যা নেই আমাদের। ঠিক আছে, তবে একযোজি হালকা বাইরে আর যারা আছে তারা আসতে পারবে না, তারা বেশিরভাগ দ্বিযোজি বা ত্রিযোজি পাওয়া যাবে না, আর না হলে মিথাইলমূলক ইথাইলমূলক ইত্যাদি থাকবে। ঠিক আছে, সহজ কথা হচ্ছে একযোজি যা শুধুমাত্র তারাই থাকতে পারে। স্যার এক যদি বলি ওই যে যাদের যোজনীয় হ্যালোজেন একই রূপ গ্রহণ করতে পারে, সব কয়টা ঠিক আছে, এরা থাকতে পারে। তবে প্রশ্ন করতে পারে তাহলে এখানে কি ওই ধাতু থাকতে পারে কোন একটা কারণ যোজনীয়? না বাবা, ধাতু হলে সে তো জৈব যৌগ থাকলো না। ঠিক আছে, ধাতু হলে সে তো জৈব যৌগ থাকলো না, সো ধাতু এখানে থাকতে পারে। তাহলে এক যদি হ্যালোজেন থাকতে পারে, না হলে হাইড্রোজেন থাকতে পারে, না হলে অ্যালকাইল মূলক যারা তারা মানে মূল অ্যালকেন আছে একটা জন কম, ওই যে একটা জন দূর হয়ে গেছে একটা ফাঁকা হয়ে রয়েছে, তাহলে ওই যুক্ত হতে পারে। ঠিক আছে, যেমন CH3, হ্যাঁ CH3 এমনিতে CH4 হওয়ার কথা ছিল, কিন্তু যখন একটা জন সরে গেছে তখন কি একটা ফাঁকা হয়ে গেছে, তাহলে এক যদি মূল হয়ে গেছে এখন। হ্যাঁ বুঝতে পারছি। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা এটা একটু দেখি। C ডাবল বন্ড C, মনে করো আমি এখানে H দিলাম, এখানে Cl দিলাম, আর এখানে মনে করো H দিলাম, এখানে Br দিলাম। C ডাবল বন্ড C H Br Cl H। আচ্ছা দেখো, না আমরা ওই হাইড্রোজেনের বেসিসে তুমি কথা বলতে পারবে না, শুধু এক কোণা দেখে তুমি কাউকে নির্ধারণ করতে পারো না, তোমাকে নির্ধারণ করতে গেলে দুই কোণা দেখে নির্ধারণ করতে হবে।
ঠিক আছে, তুমি এই কোন হাইড্রোজেন ভালো কথা, কিন্তু এখানে তো আর সেম গ্রুপ না। সো এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই ক্ষেত্রে তোমাকে ভর নির্ণয় করতে হবে, ভর। ঠিক আছে, যেমন হাইড্রোজেন ভর হচ্ছে 1 1, ক্লোরিনের ভর হচ্ছে 35.5, আর ব্রোমিন সম্ভবত 80 না 84 না, যাক সামথিং ধরো 84 ধরলাম, এরকম কিছু একটা হবে না, আমার সঠিক মনে নেই। আচ্ছা যাও, তো এইবার তুমি খেয়াল করে দেখো, কম ভর উপরে, বেশি ভর নিচে। হ্যাঁ, এইবার তুমি একে সিস বলতে পারো। জিনিসটাকে আমি বুঝাতে পারিছি? এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এটা হচ্ছে 35.5 1 আর এটা ধরো সেই 80 বছর বয়সে যা ধরেছিলাম। তাহলে বেশি ভর কোনাকুনি হয়ে গেছে, এবার কম ভর কোনাকুনি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা ট্রান্স। ঠিক আছে, মনে করো কি আমি যদি এইটা পরিবর্তন করে আমি যদি এখানে CH3 দিতাম, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এইবার খেয়াল করে দেখো, তাহলে আগে তো এইচএস ছিল, তুমি সহজে বলতে পারতে যে এক আছে, তাও তো স্যার এইবার তোমাকে কিন্তু অবশ্যই ভর নির্ণয় করতেই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা করলাম, করে আমরা দেখলাম এর বেশি ভর নিচে, কম ভর উপরে, কম ভর বেশি ভর, তার মানে কম উপরে, বেশি নিচে, তার মানে এটা এখনো সেই বেশি উপরে কম নিচে, তাহলে কি সিস? তাও সিস, একই পাশে হলেই সিস, ক্রস লিঙ্কিং হলে ট্রান্স। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেন হতে পারে নিচের কোনটি জ্যামিতিক সমানতা দেখাবে। তাহলে আমরা কি তুলে নি স্যার, এটা আগে দিন এই উদাহরণটা তুলে নি। আচ্ছা, হ্যাঁ, ঘরের হিসাবটা আগে দিন করি। স্যার একটা জিনিস, আচ্ছা মনোজ একটুখানি স্টপ করে দাও তাহলে। পজ দেখা। ওকে, তাহলে এরপর হচ্ছে আমাদের আলোক সক্রিয় সমানতা বা অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজমের ক্ষেত্রে আমাদের একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে কি, কাইরাল কেন্দ্র থাকতে হবে। অপটিক্যাল আইসোমারিজমে কাইরাল কেন্দ্র থাকতে হবে। এই যদি কারো না থাকে, স্যার অপটিক্যাল আইসোমারিজমে যদি কাইরাল কেন্দ্র না থাকে, তাহলে ওর নিয়ে কোনো আলোচনাই হতে পারে না। ঠিক আছে, আচ্ছা কাইরাল কেন্দ্র জিনিসটা কি সেটা আমি এখন তোমাদেরকে বোঝাবো। ভিন্ন দিক অপটিক্যাল আইসোমারিজমে যদি কাইরাল কেন্দ্র না থাকে তাহলে অপটিক্যাল আইসোমারিজম হতে পারে না। মানে কাইরাল কেন্দ্র যৌগে কাইরাল কেন্দ্র না থাকলে অপটিক্যাল আইসোমারিজম। কাইরাল কেন্দ্র না কাইরাল কার্বন? কাইরাল কার্বন যা কাইরাল কেন্দ্র। ঠিক আছে, এটা কি শুভ লাগবে? আসবে না? কাইরাল কেন্দ্র না থাকলে সেটা অপটিক্যাল আইসোমারিজম দেখাবে না, সহজ কথা। কাইরাল কেন্দ্র বা কাইরাল কার্বন না থাকলে অপটিক্যাল আইসোমারিজম দেখাবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার প্রশ্ন হচ্ছে কি, কাইরাল কেন্দ্র বা কাইরাল কার্বন জিনিসটা কি? আচ্ছা এক নিজেদের ভিতরে কথা, তার ভিডিও এটা বাফারি হয়ে যাবে। দেখো সি ডবল এইচ CH3 এইচ OH, এই যে যোগটা আমি লিখলাম, এই যোগে টোটাল কার্বন আছে 3টা, একটা একটা। এই তিনটার ভিতরে এইটা হচ্ছে শুধুমাত্র কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র, মাঝখানে আছে তাই এমন কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কি, যে কার্বনের 4টে হাতে 4টে ভিন্ন জিনিস থাকবে সেটা হবে হচ্ছে কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র। যে কার্বনের 4টে হাতে 4টে ভিন্ন জিনিস থাকবে সেটা হবে কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র। তাই আমরা দেখতেছি শুধুমাত্র এইটা হচ্ছে কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র, বাদ বাকি এটা বা এটা কাইরাল কার্বন নয়। যে কেন্দ্রে যে কার্বনের 4টে হাতে 4টে ভিন্ন গ্রুপ থাকবে, ভিন্ন কাজ জিনিস। হ্যাঁ ঠিক আছে, যেমন এর এক হাতে আছে COH, এক হাতে আছে OH, এক হাতে আছে H, আর এক হাতে আছে CH3। তাই আমরা বললাম এটা হচ্ছে কাইরাল কার্বন। তোমরা এখন প্রশ্ন করতে পারো স্যার এটা কাইরাল না কেন? তোমরা নিজেরা ইজিলি উত্তরটা পেয়েও যাচ্ছ যে 3 হাতে হাইড্রোজেন আছে, তাই না? যদি আমরা এর হাত ইয়ে করে দিই তাহলে 3 হাতে হাইড্রোজেন হয়ে যাচ্ছে না, তাহলে এটা কখনোই কাইরাল হতে পারে না। যদি বলো স্যার এটা কেন কাইরাল নয়, আমরা কি করে বুঝবো? তাহলে এই যোগটা COH এর কারণে সংখ্যা যদি আমরা দেখি, ডবল বন্ড O বন্ড H, তাই দেখো এক হাতে এই গ্রুপটা
এক হাতে এক হাতে OH দুটো অক্সিজেন আছে। আর দুই হাতে অক্সিজেন হয়ে যাচ্ছে, তাই না? দুই হাতে একটা অক্সিজেন আছে। সো এই যে দুটো হাতে প্রায় গেছি, চার হাতে ভিন্ন জিনিস থাকতে হবে, কিন্তু এটা তো দুই হাতে একই জিনিস হয়ে গেছে আমরা, হবে না। তাই এটা হতে পারে না। শুধুমাত্র এটা হচ্ছে কাইরাল কেন্দ্র। তাহলে এই যৌগটা কি হবে? আলোক সক্রিয় সমানতা দেখাতে পারে। ঠিক আছে, প্রদর্শন করবে আমরা এমন কথা বলতেছি না, তবে করতে পারে। আর একটু আলোচনা আছে, ঠিক আছে? তবে হ্যাঁ, এ অবশ্যই করবে, এ অবশ্যই তাই এই করবে। মানে শিওর যে করবে সেইটুকু হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে কে শিওর করবে আর কে শিওর করবে না। তার আগে কথা হচ্ছে কি, তাহলে শুধু একটা যৌগের কি সমানতা হয়? হয় না। ও এটাই এক সমান হতে গেলে অ্যাটলিস্ট দুটো যৌগ হ্যাঁ, লাগে। হ্যাঁ। তাহলে ঠিক আছে? প্রদর্শন আচ্ছা, তাহলে আলোক সক্রিয় সমানতা, তাহলে আরেকটা শর্ত থেকে যাচ্ছে যা আমরা এখন আলোচনা করে পারিনি, সেটা হচ্ছে কি পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে। ওই যে অবশ্যই দর্পণ প্রতিবিম্ব হবে। যেমন যদি আমি এইখানে আরেকটা যৌগ লিখি CH3, আচ্ছা এখানে CH দিয়ে দিলাম, হ্যাঁ? এবার একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এইখানে তুমি যদি একটা আয়না রাখো, তাহলে আয়না এর মতো লাগবে আর এর মতো লাগবে। আমি কি ঠিক বলেছি? দেখো দিন, হ্যাঁ লাগবে। অবশ্যই লাগবে, কিন্তু কারণ এই যে দুটো তো ঠিক আছে, আয়না যখন আমরা ধরবো তখন এর কিন্তু এই ভাষা দূরে চলে যাবে আর এ তো অনেক কাছাকাছি থেকে যাবে, ঠিক না? তার মানে এইটার মতো হয়ে যাবে তখন। আপনি তো এটা আগেরবার বলেছিলেন এর খালি উল্টো দিবা। হ্যাঁ, ক্লিয়ার পর্যন্ত? আচ্ছা, তাহলে এই যে দুটো, এই যৌগ দুটো পরস্পরের সমাণু এবং এরা দুজন পরস্পরের আলোক সক্রিয় সমাণু, ঠিক আছে? আচ্ছা, এরা দুজন পরস্পরের সমাণু এবং আলোক সক্রিয় সমাণু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আলোক সক্রিয় সমানতার দুটো শর্ত বলেছি। আলটিমেটলি বইতে তিনটা দেওয়া আছে, দুটো জানলেই হচ্ছে। একটা হচ্ছে কি কার্বন থাকতে হবে, আর দুটো হচ্ছে পরস্পর দর্পণ প্রতিবিম্ব হতে হবে। আলোক সক্রিয় সমানতা, ঠিক আছে? এটা হচ্ছে কাইরাল কেন্দ্র থাকতে হবে আর দর্পণ প্রতিবিম্ব হবে। এছাড়া আরেকটা শর্ত দেখবো হাজার আগে দেওয়া আছে, এটা হচ্ছে অপরিস্থাপনীয় হবে। তা যে দর্পণ প্রতিবিম্ব হয় সে এমনিতে তুমি না বললেও অপরিস্থাপনীয়ই হবে, কাজে ওটা আপাতত তোমাকে আর দরকার নেই। দুটো শর্তই সহজ কথা, ঠিক আছে? দুটো শর্ত যা থাকবে, কাইরাল কার্বন থাকবে, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে, ঠিক আছে? এই যদি আমাদের হয় তাহলে আমরা তাকে বলতে পারবো আলোক সক্রিয় সমাণু হবে, আশা করা যায়। এবার হ্যাঁ, আশা করা যায়, কারণ আমরা চারটি সংজ্ঞা বলবো এখন। এই চারটি সংজ্ঞায় আমাদেরকে নির্ধারণ করে দেবে যে ও আলোক সক্রিয় সমাণু হবে নাকি হবে না। শুধু কাইরাল কার্বন থাকলেই সে যে আলোক সক্রিয় হবে এমন কোনো ব্যাপার না। তবে কাইরাল কার্বন যদি না থাকে ও সারা জীবনে হবে না, আলোক সক্রিয় হবে না। কাইরাল কার্বন যদি না থাকে ও জীবনে কোনোদিন আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করতে পারবেই না। এবার কাইরাল কার্বন যদি থাকে তাহলে ওর পসিবিলিটিস আছে। তারপর আমাদের থাকবে এবার দেখতে হবে। দর্পণ প্রতিবিম্ব। একটা কথা শুনেন, বলো। কাইরাল কার্বন আছে, হুম। দর্পণ প্রতিবিম্ব না, এরকম হলেও কি হতে পারে? কাইরাল কার্বন আছে, দর্পণ প্রতিবিম্ব না, এরাও আলোক সক্রিয় সমাণু সেরা হতে কারা পারে। কারা? হ্যাঁ, এবার তাহলে আমাকে একটু সময় দাও, আমি তিনটে উদাহরণ লিখবো এখন, ঠিক আছে? লিখে আমি তোমাদেরকে পদ্ধতিটা একটু ব্যাখ্যা করতেছি। একটু কার্বন সংখ্যাটা বাড়ছে শুধুমাত্র, এছাড়া আর কিছু না। CH3 OH CH3 আচ্ছা, আমি তিনটে যৌগ লিখেছি। তিন যৌগতে দেখো যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন সংখ্যার কি কোনো পার্থক্য আছে? নাই, মাথা নিচের দুজনের সমান। আচ্ছা, এই কার্বনে HOH, এরও HOH, এরও HOH, এরও HOH, তাহলে সব গ্রুপগুলো সেম আছে। সো আমরা বলতে পারি যে এরা পরস্পরের সমান। আচ্ছা, এবার এর কাইরাল কার্বন আছে, এর কাইরাল আছে, এর দুটো আছে, এরও দুটো কাইরাল, এরও এটা কাইরাল, এরও এটা কাইরাল, ঠিক আছে? আচ্ছা, তার মানে এরা পরস্পরের আলোক সক্রিয় সমাণু হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা। আচ্ছা, আপাতত
এইটুকু এখন আমি বলে নিচ্ছি, একটু পরে তোমরা বুঝতে পারবা যে এরা সবাই আলোক সক্রিয়। কেন বছর আগে করে না? ঠিক আছে, আগে আমি দুটো সংখ্যা বলি। প্রথম সংখ্যাটা হচ্ছে এনার্সিওমার, আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে ডায়াস্টেরিও আইসোমার। দুটো সংখ্যা বলতেছি একসাথে। কি কি বলেছি? এনার্সিওমার আর ডায়াস্টেরিও আইসোমার। আচ্ছা, এনার্সিওমার হচ্ছে কি? দুটো আলোক সক্রিয় সমান যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে তারা এনার্সিওমার। দুটো আলোক সক্রিয় সমান যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব না হয় তাহলে ডায়াস্টেরিও আইসোমার। তুমি দেখো এর ভিতরে একটা আয়না রাখো, দুজনের ভিতরে একই হয়ে যাবে। অবশ্যই এর কি দর্পণ প্রতিবিম্ব নয়? অবশ্যই দর্পণ প্রতিবিম্ব। তাহলে এরা দুজন হচ্ছে কি পরস্পরের এনানসিওমার। এনানসিওমার। দেখো তো বুঝতে কষ্ট হয়ে গেছে নাকি? না না না। আচ্ছা, তুমি যদি একটুখানি দেখে নাও, এইখানে তুমি যদি আয়না রাখো এর মতো বা এর মতো লাগবে? না। তাহলে লাগবে না, কারণ গ্রুপগুলো একটু ওলটপালট ভাবে বিন্যস্ত আছে, তাই না? তাহলে এরা দুজন এমনিতে কিন্তু সমান, এরও যা আছে এরও তাইতেই আছে, দুজন সমান কিন্তু দর্পণ প্রতিবিম্ব না। তাহলে এরা দুজন কি হবে? পরস্পরের ডায়াস্টেরিও। ডায়াস্টেরিও আইসোমার স্যার ডায়াস্টেরিওতে কি আলোক সক্রিয় হবে না? হবে। আলোক সক্রিয় হবে, তাই তো বললাম যে আলোক সক্রিয় হবে কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়। ও ঠিক আছে, আলোক সক্রিয় হবে কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়। এরা হচ্ছে ডায়াস্টেরিও আইসোমার, এনানসিওমার। স্যার এর ভিতরে আলাদা কি আছে যে যার কারণে ও শুধু কাইরাল কার্বন থাকার কারণে ও আলোক সক্রিয় হয়ে গেল? এই 3 নাম্বারটা। এটা হ্যাঁ। এ তো কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন থাকলে সে আলোক সক্রিয় হয় সাধারণত। ঠিক আছে, এবার একটু আরেকটা সঙ্গে দেখাচ্ছি, দেখে তোমরা বুঝবা যে কাইরাল কেন্দ্র আছে তারপর আলোক সক্রিয় হবে না। তুমি দেখলেই বুঝবা এরপর থেকে তাহলে কেন এটা হবে নাকি এটা হবে না। স্যার এক্সট্রা ঠিক আছে? দেখেছিলেন? স্যার 1 নম্বর আর 3 নম্বরের কি ডায়াস্টেরিও? অবশ্যই 1 আর 3 ও ডায়াস্টেরিও আইসোমার, কারণ এর আর ওরে আয়না ধরে একরকম হবে না। 2 আর 3 বা 1 আর 3 দুইজনেই ডায়াস্টেরিও আইসোমার, তবে 1 আর 2 শুধুমাত্র এনানসিওমার। এখানে কিন্তু এটা তো স্যার আলোক সক্রিয় সমান। সবাই আলোক সক্রিয়, সবাই আলোক সক্রিয়। দুইজন এনানসিওমার কারণ দর্পণ প্রতিবিম্ব তাই, আর দুইজন ডায়াস্টেরিও আইসোমার কারণ দর্পণ প্রতিবিম্ব না তাই। কিন্তু এটা আবার সবাই আলোক সক্রিয়। আলোক সক্রিয়। ঠিক আছে, আগে আলোক এনানসিওমার সক্রিয় হওয়া লাগবে। হ্যাঁ, এনানসিওমার বা ডায়াস্টেরিও আইসোমার হতে গেলে আগে আলোক সক্রিয় হতে হবে। আলোক সক্রিয় হতে হবে। অবশ্যই আলোক সক্রিয় হবে তারা। ঠিক আছে, CH3 তোলা হয়েছে? আচ্ছা, এবার আমি মনে করো কি যে এই যৌগটাতে আমি CH3 দিয়ে দিলাম, বাদ বাকি গোটা আপাতত নাই, এই ভাষাগুলো ধরো নাই, এই ভাষাগুলো এখন আপাতত নাই। ও আচ্ছা, তার আগে আরেকটা সংখ্যা একটু বলতে ভুলে গেছি। তাহলে এনানসিওমার ডায়াস্টেরিও আইসোমার কোনো সমস্যা আছে? না। এবার আমরা দুটো সংখ্যা দেখবো একসাথে। একটা হচ্ছে রেসিমিক মিশ্রণ, আর একটা হচ্ছে মেসোযৌগ। রেসিমিক মিশ্রণ আর মেসোযৌগ। মিশ্রণ মানে বুঝতেই পারতেছো যে একসাথে 2-3 জনের তো মিলানো একটা ব্যাপার স্যাপার হবেই, যেহেতু মিশ্রণ বলেছি। দুটো এনানসিওমারের সমমোলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। দুটো এনানসিওমারের সমমোলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। আগে একটু ভালো করে লিখি। দুটো এনানসিওমারের সমমোলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। হয়েছে? আচ্ছা, এবার আসো মেসোযৌগ। আচ্ছা, তাহলে আমরা একটু এখানে যখন সি ডবল এইচ ছিল তখন এর আর এর যদি আমরা মিলাই তাহলে এইখানে একটু কথাবার্তা আছে। সেই কথাবার্তাটা হচ্ছে কি সি ডবল এইচ।
এইবার আমরা এক বর্ণী আলোকে নিয়ে একটু আলোচনা করে আসবো আগে, যা এতক্ষণ আমাদের কাজে লাগেনি বলে আমি বলিনি, কিন্তু কথাটা আসলে শুরুতেই বলা উচিত ছিল। ঠিক আছে, তোমার শুরুতে বললে তোমরা বুঝতে না, তাই আমি তখন আলোচনা করিনি, এখন করতেছি। এক বর্ণী আলো কাকে বলে? বিভিন্ন দিক থেকে আসা আলোগুলোকে, তার মানে বিভিন্নভাবে স্পন্দিত আলো, তাকে যদি একটা উপযুক্ত ফিল্টারের মধ্য দিয়ে যদি আমরা ফিল্টার করি, করে তাকে যদি এক সমতলে নিয়ে যাওয়া যায়, তখন তাকে বলা হয়েছে একবর্ণী আলো। প্রথমত বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সমতলে আমাদের আলোগুলো পতিত হচ্ছে, বিভিন্ন সমতলে। এবার ওকে ফিল্টার করে এক সমতলে নিয়ে গেলাম। স্যার এই কি প্রিজমের উল্টো? না, এখানে প্রিজমের কোনো ব্যাপার স্যাপার না, এটা হচ্ছে অনেকটা ওই যে ফিজিক্সে অ্যাম্পলিফায়ারের একটা ব্যাপার, যে ওই বিভিন্ন দিকে স্পন্দিত আমাদের যে শব্দটাকে অ্যাম্পলিফাই করে না, অ্যাম্পলিফায়ার আর স্যার বর্ধিত করে ফেলে। আচ্ছা যা ওরকম কিছু একটা আছে ফিজিক্স, আমি সঠিক বলতে পারতেছি না। তবে এখানে বিষয়টা হচ্ছে কি, বিভিন্নভাবে স্পন্দিত আলো তাকে যদি কিনা একটা সমতলে নিয়ে যাওয়া হয়, তাহলে ওই আলোকে বলা হয়েছে একবর্ণী আলো বা এক সমতলীয় আলো বা প্লেন পোলারাইজড লাইট। এই যে যৌগগুলোকে আমরা বলতেছি আলোক সক্রিয় যৌগ। আলোক সক্রিয় যৌগ মানে এই যৌগগুলো এই প্লেন পোলারাইজড লাইটের প্রতি একটা সেনসিটিভিটি দেখায়। তার মানে এই যৌগগুলো এই যে একবর্ণী যে আলোর তল, ওই তলকে তারা হয় ডান দিকে ঘোরাতে পারে, না হলে বাম দিকে ঘোরাতে পারে। এই যে যৌগগুলো আলোক সক্রিয় যে যৌগগুলো বলতেছি না আমরা, ওই যৌগগুলো শুধুমাত্র একবর্ণী মানে অসংখ্য সমতল স্পন্দিত আলোগুলো হলে কিন্তু হবে না। অসংখ্য সমতল স্পন্দিত আলোগুলোকে আগে উপযুক্ত ফিল্টার দ্বারা আমরা ফিল্টার করে ওকে একবর্ণী আলোতে পরিণত করলাম। এবার ওই একবর্ণী আলোটা যদি আমরা এই যৌগের বিদ্যুৎ যদি আমরা পাস করাই দিই, তখন ওই যৌগটা ওই আলোকে হয় ডান দিকে ঘোরায় দেবে, না হলে বাম দিকে ঘোরায় দেবে। ঠিক আছে, যদি ডান দিকে ঘোরায় তাহলে তাকে বলা হচ্ছে ডি সমান বা ডেক্সট্রো সমান, আর যদি বাম দিকে ঘোরায় তাহলে তাকে বলা হয় লেভো বা এল সমান। ঠিক আছে, তাহলে একবর্ণী আলোর তলকে যে সমস্ত যৌগ ডান দিকে ঘোরাতে পারে তাদেরকে বলা হয়েছে ডি 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 ছোটদের ডি, আর যে বাম দিকে ঘোরাতে পারে তাকে বলা হয়েছে এল ছোটদের এল এল। ঠিক আছে, আচ্ছা তাহলে মনে করো কি সে আমাদের এই যৌগটা হচ্ছে ডি আর এই যৌগটা হচ্ছে এল। কি করে বুঝলাম আমি? হ্যাঁ, আমার একই বুঝলাম, আমি কি করে বুঝলাম? দেখো, এটা জাস্ট একটা টেকনিক। সাধারণত OH যদি থাকে এবং সবগুলো OH যদি ডান দিকে থাকে তাহলে সেটা অবশ্যই ডি হবে। ঠিক আছে, আর সবগুলো OH যদি বাম দিকে থাকে তাহলে সেটা এল হবে। তবে এই যৌগটা ডি নাকি এল ও আমি জানি না। ঠিক আছে, ওটা আমরা ল্যাবরেটরিতে নিয়ে যাব, কেমিস্ট্রি ল্যাবে নিয়ে যাব, যে পরীক্ষা নিরীক্ষা করব, করে যদি ডান দিকে ঘোরায় তাহলে ডি, যদি বাম দিকে ঘোরায় তাহলে এল। ওটা আমরা দেখেছি। প্রশ্ন আসবে কিভাবে যে এর মধ্যে কোন যৌগটা ডি না এল? কিন্তু আমরা ডিআরএল টা চেনার একটু দরকার আছে। তার কারণ হচ্ছে কি, আমি যখন ডিআরএল বলতাম হঠাৎ করে, তখন তোমরা জিনিসটা বুঝতে না, তাই আমি একটু ডিআরএল সম্পর্কে আলোচনা করেছি, এছাড়া আর কিছু না। আচ্ছা, ডি তাহলে কি করে? ডান দিকে ঘোরায়, আর এল কি করে? বাম দিকে ঘোরায়। কাকে? একবর্ণী আলোর তল। ঠিক আছে, আচ্ছা এবার এর ঠিক ততটুকু ওর ঠিক ততটুকু নিয়ে যদি একটা মিশ্রণ তৈরি করি, তখন বিষয়টা কি হবে? এস হবে ডান দিকে ঘুরতি, যে আলোচনা পাস করবো, তখন এস হবে ডান দিকে ঘুরতি, এস হবে বাম দিকে ঘুরতি, তখন কেউ আলোক তলকে কোনো দিকে ঘোরাতে পারবে না। তখন রেসিমিক মিশ্রণটা কি হয়ে যাবে? আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। ঠিক আছে, যদিও তার কাইরাল কেন্দ্র আছে কিন্তু, তাই না? দুজনের কাইরাল কেন্দ্র আছে না? আছে। আচ্ছা, এস আছে ডান দিকে ঘুরতি, এস আছে বাম দিকে, কিন্তু তখন দুজনের ঘূর্ণনকে কি করে দেবে? বন্ধ করে দেবে। ঠিক আছে, এবং তখন সমগ্র মিশ্রণটা কি হয়ে যাবে? আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। ঠিক আছে, তাই রেজিমেন্ট মিশ্রণ কি হয়? আলোক নিষ্ক্রিয় হয়। জিনিসটাকে এবার বুঝতে পেরেছো? আমি কেন ডিআরএল নিয়ে আলোচনা করেছি, ওই রেজিমেন্ট মিশ্রণ কেন আলোক নিষ্ক্রিয় হয় তাই বোঝানোর জন্য আমরা একটু আলোচনা করা লেগেছে। ঠিক আছে, তার মানে মেইন থিম হচ্ছে দুটি রেসিমিক মিশ্রণ সবসময় আলোক নিষ্ক্রিয়। হ্যাঁ, দুটি না, রেজিমেন্ট মিশ্রণ মানে এনার্জিওমারের মিশ্রণ আছে এসিমিক মিশ্রণ। হ্যাঁ, এনার্জিওমারের মিশ্রণ, দুটো এনার্জিওমার সমমোলার কিন্তু, সমমোলার মিশ্রণ কিন্তু, মানে সমান সমান নিবা, এর ততটুকু করো ততটুকু। আর এসিমিক মিশ্রণ হলো আলোক নিষ্ক্রিয়। আলোক নিষ্ক্রিয়। রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে,
আচ্ছা এবার মেসো যৌগ কি যৌগ? মেসো মেসো মেসো? হ্যাঁ আচ্ছা কেউ কেউ আমার চিন্তা করে না যে তোমার মেসো যৌগ আমার তো চিন্তা করে না কেউ ওটা মেসো যৌগ মেসোকার্তিক মেসোকার্তিক CH3 আচ্ছা খেয়াল করে দেখো এই যৌগটা আমি যদি এই বরাবর যদি ভাঙ্গি যৌগটাকে ভাঙ্গে একে উল্টাই উপরে উঠাই দিলাম বা ওকে নামাই নিচে নামাই দিলাম দিলে তখন কি হয়ে যাবে মিলে যাবে। একদম সেট হয়ে যাচ্ছে না হুবহু হুম। যাচ্ছে আচ্ছা তাহলে যদি এরকম সেট হয়ে যায় তখন হয় কি মনে করো যে তখন এই দুটো অংশ বিভক্ত না তাহলে এই উপরের অংশ যদি এরকম ঘড়ির কাঁটার দিকে ঘুরতে চায় তাহলে নিচের অংশ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে চায় তখন নিজেই নিজের ঘূর্ণনকে বন্ধ করে দেয় একে বলা হয়েছে মেসো যৌগ তাহলে যদি কোনো কাইরাল কেন্দ্র বিশিষ্ট যৌগে ভালো করে বুঝে নাও যদি কোনো কাইরাল কেন্দ্র বিশিষ্ট যৌগে এমন কোনো তল বিবেচনা করা যায় যে তল বরাবর ওই যৌগটাকে ভাঙলে নিচের অংশ এবং উপরের অংশ হুবহু মিলে যায় তখন নিচের অংশের আলোর ঘূর্ণনকে উপরের অংশ বা উপরের অংশের আলোর ঘূর্ণনকে নিচের অংশ বন্ধ করে দেয় আর একে এই ধরনের যৌগকে মেসো কাইরাল যৌগ কার্বন একটা থাকলে তো আর তখন সম্ভব না সম্ভব। তিনটা থাকলে কিন্তু হ্যাঁ ওটা আমি দেখাচ্ছি কিন্তু একটা থাকলে কখনোই পসিবল না ঠিক আছে আচ্ছা তাহলে মেসো হতে গেলে তোমার কি হতে হবে এই উপর আর নিচ অবশ্যই মিল থাকতে হবে দ্বিতীয়ত উপরের ঠিক নিচে যে কাইরাল কেন্দ্র বিশিষ্ট যে কার্বনটা আছে ওর দুটো গ্রুপ আর নিচে যে কার্বনটা আছে তার ঠিক উপরে যে কাইরাল কেন্দ্রটা আছে তার যে দুটো গ্রুপ ওই দুটো গ্রুপ সেম এবং একই পাশে হতে হবে স্যার মানে মাঝখানটা ভাঙলে উভয় পাশে একদম সেম থাকবে Same তা থাকবে। না হলে হবে না। তাহলে হবে না তুমি যদি বলো স্যার এই যৌগটা ও সারা জীবনে কোনোদিন মেসো গ্রহণ করতে পারে না এবার কেন যৌগ দেখলে চিনতে পারবো না যে মেসো হবে নাকি হবে না 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 পারবো সবাই আমি এই জন্য আগে তোমাদেরকে ঠিক ক্লিয়ার করতে পারতেছিলাম না। তাহলে কি কোর্সে আসবে কোন যৌগটি মেসো যৌগ? হ্যাঁ হতে পারে স্যার এটা একটু দিলে একটু ছেড়ে দেন ঠিক স্যার এই আছে যে মেজর সংজ্ঞা ওটা তো আসবে কি মেসোর সংজ্ঞাটা হ্যাঁ আমাদের ঢাকা ভার্সিটি রিটার্ন আছে না ওইখানে মেসোর সংজ্ঞাটা আসতে পারে ঠিক আছে ওর সংজ্ঞাটা তোমাদের কাছে আছে আমার শীট মেসো না তোমরা এই যে নামটাই শীট। না নামটা ছাড়া আরেকটা কর্পোরেট শীট দিছে ও আছে ওই ওই সংজ্ঞা শীটে ওটা? সুন্দর করতে আছে ও সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে আমরা সুন্দর করে ভরে নি মানে এই তো লেখা আছে যে কোনো যৌগের দুটি অংশ যদি অনুরূপ হয় তবে এক অংশ অন্য অংশের আবর্তন মাত্রাকে প্রশমন করে দেয় প্রশমন করে দেবে। ফলে ওই যৌগ আলোক নিষ্ক্রিয় হয় একে মেসো যৌগ বলে ঠিক আছে হ্যাঁ এটা বলো আচ্ছা এটা একটু পোস্ট করো। হ্যাঁ দেখো আমাদের এত দুই কার্বন যদি কার্বন দুটো জায়গায় তিনটে থাকে আমাদের সেক্ষেত্রে মেসো কিভাবে আমরা চিহ্নিত করব COH CH3 আচ্ছা এইবার আমরা ভাঙ্গন তলটাকে এইটুকু বিবেচনা করব হ্যাঁ ঠিক আছে তার মানে হচ্ছে ভাঙ্গন তল কখনো যে প্লেন হবে এমন কোনো শর্ত নেই ভাঙ্গন তলের ভিতরে একটা কার্বন দুটো কার্বন দিলে 5-10টা কার্বন থাকতে পারে দিয়ে ওই বড় বিশালটা ভাঙ্গন তার মানে এখানে ভাঙ্গন তলটা প্লেনও হতে পারে একটা ঘনক আকৃতিরও হতে পারে হ্যাঁ ও স্যার এটার উদাহরণ হলো যে আমরা আগে কাগজ বাস করতাম আগে ছোটবেলায় কাগজ এমনি সিম্পল বাস করতে হতো কিন্তু পরে বইগুলো আবার পিছনে এরকম ই হয় ওই জায়গায় আছে না y স্কয়ার ইকুয়াল টু আচ্ছা 4x কথাটা তাহলে কি হবে ভাই ফ্রেন্ডস এইদিকে দেখো তাহলে আমরা বলেছি কি ভাঙ্গন তলটা প্লেনও হতে পারে ভাঙ্গন তলের ভিতরে এক বা একাধিক কার্বনও থাকতে পারে যদি কিনা ওইটুকু রাখে উপরে একটা কার্বন কার্বন নিচে একটা কার্বন কার্বন সব যদি উপর আর নিচ মিলে যায় আমাদের এখানে আরেকটা মিলতে হবে তার একটা মিলতে পারে তো মানে মোট 3 কার্বন থেকে 3 কার্বন মিলতে হবে কার্বন সংখ্যা তাহলে বেড়ে যায় তাও হতে পারে মেসো হবে মেসো হবে কত সহজ কথা হচ্ছে মানে কমপক্ষে একটা কাইরাল কার্বন না। আর একটা এমনি কার্বন নিচের কার্বন সঙ্গে উপরে একটা কার্বন আর একটা কাইরাল কার্বন যদি মিলে যায় তাহলে ভিতরে যতগুলো কার্বন থাকুক না কেন ওটা নট ফ্যাট ওটা ওটা ভাগ অবশ্যই হয়ে যাবে। মেসো যৌগ হিসেবে কাউন্ট হবে ওটা ঠিক আছে ওটা মেসো যৌগ বলা যাবে এবং মেসো যৌগ কি হবে আলোক নিষ্ক্রিয় হবে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা আচ্ছা দাও এবার সেভ করে দাও একদম